আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গল্প শুরু করা যাক। সরি, আসলে কাল রাতের মিশনের জন্য ঘুমটা একটু বেশি হয়ে আসলো। স্যার বলল ওয়ালাইকুম আসসালাম, আবির সময় নেই, টাইগার এই হাসপাতাল দখল করে নিয়েছে। আমি স্যারের কথা শুনে চমকে উঠলাম। বললাম কি বলেন স্যার? সত্যি বলছি, তাড়াতাড়ি তোমার টিমের সবাইকে একসাথে করে কি করবা করো, আমি ওখানে যাচ্ছি। আমি বললাম না স্যার, এটা করবেন না, আপনি এখন আমার নিরাপত্তায় আছেন, আপনি বাসায় থাকেন। আর ওখানে নাসির আছে, আর আমার মনে হয় আমাকে যেতে হবে, আমি এখানে বসে থাকলে হবে না। আমি বললাম স্যার বুঝতে পারছেন না, এইসব আপনাকে মারার প্ল্যান করছে। স্যার বলল আবির, আমি বেশি কথা পছন্দ করি না, যেটা বললাম সেটা করো। আর যদি আমার জন্য অনেক মানুষের প্রাণ যায় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা বলে স্যার আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। এইদিকে আমার টিমের সবাইকে ফোন করে তাড়াতাড়ি আসতে বললে নাসির স্যারকে কল দিলাম। স্যার আসসালামু আলাইকুম। মেজর নাসির বলল ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আমি বললাম স্যার, আমি সিগারেট কমান্ডার আবির রহমান বলছি। স্যার বলল ও আবির, বলো কি বলবা। আমি বললাম স্যার ওখানে অবস্থা কেমন, আর ওখানে ওদের কি কোনো যোগাযোগ হয়েছে? মেজর নাসির বলল আবির, এখানে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের কোনো ফোর্স সামনে আগাতে পারছে না। ওরা বলছে সামনে এক পা দিলে একজন মানুষের লাশ পড়বে, আর একটু আগে তাদের সাথে কথা হয়েছে। আমি বললাম কি তাদের দাবি কি? মেজর নাসির বলল ওরা বলছে 50 কোটি টাকা তাদের হাতে দিলে তারা নিজাম চৌধুরী ভাই রকিও এবং নিরাপদে তাদের এখান থেকে যেতে দিবে। আচ্ছা তুমি কি এখানে আসবে নাকি? আমি বললাম না স্যার, উপর থেকে আদেশ আসেনি, আর এটা মনে হয় আপনার সামাল দিতে পারবেন। তাছাড়া বড় স্যারকে বলছেন এই কথা? নাসির বলল বলেছি। আমি বললাম ওকে স্যার, সাবধানে থাকবেন। এটা বলে ফোন কেটে দিলাম। স্যারের সাথে কথা বলা শেষ করতে দেখি আমার টিমের সকল সদস্য হাজির। আমি বললাম রাফি, সবাইকে নিয়ে সিগারেট রুমে গিয়ে বস, আমি আসতেছি। রাফি বলল স্যার। ও আপনাদের তো বলাই হয়নি, রাফিও আমার সাথে সেম ডিপার্টমেন্টে কাজ করে। তারপর আমি ফ্রেশ হয়ে সিগারেট রুমে যেতেই সবাই দাঁড়াতে বললাম বসবেন সবাই। তারপর সবাই বসে পড়ে। আমি বললাম রাফি হাসপাতালের ম্যাপটা দে। রাফি বলল এই নে। তারপর হাসপাতালের ম্যাপটা নিয়ে সবাইকে বললাম দেখো তো, আমরা যেহেতু সোজা হাসপাতাল যেতে পারবো না, সেহেতু আমাদের আশেপাশে বিল্ডিং থেকে আমাদের মার্ক করতে হবে। রাফি বলল কিন্তু স্যার এমনটা করলে সবকিছু তো জানাজানি হতে পারে। আমি বললাম না, সন্ত্রাসীদের আতঙ্কের কারণে আশেপাশে বিল্ডিং এবং মানুষের সরিয়ে নেওয়া হয়েছে, তাই আমাদের কাজ অনেক সহজ হবে। তারা বলল ওকে স্যার। আর সহ আমার টিম এই টানেল দিয়ে হাসপাতালে প্রবেশ করবে, আর আমি পজিশন নিয়ে তোমাদের এক এক করে কন্ট্যাক্ট করব। তারা বলল ওকে স্যার। তারপর আরো কিছু বুঝতে লাগলাম, কে কোথায় থাকবে না থাকবে, কোন গ্রুপ কোথায় থাকবে, সব বুঝিয়ে সবাইকে বললাম আমরা ওখানে যাবো, বাট কেউ বুঝতে পারবে না এবং কি আমাদের সিনিয়রকেও বলা যাবে না। তোমরা কি দেশের জন্য মরতে রাজি? সবাই বলল জি স্যার। আমি বললাম সবাই সবার আন্ডারে কাজ করা ফোর্সদের 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দাও। এটা বলে আমি আর রাফিজ সিগারেট রুম থেকে বের হয়ে গেলাম এবং বাইরে যত ফোর্স ছিল সবাইকে ভিতরে পাঠিয়ে দিলাম। রাফি বলল দোস্ত, এই মিশনটা কিভাবে করব যদি তারা জানতে পারে তাহলে? আমি বললাম দেখো, আল্লাহ ভরসা, প্লেন মতো কাজ করলে কিচ্ছু হবে না। রাফি বলল কিন্তু একটা কথা হজম হচ্ছে না শালা, সামান্য 50 কোটি টাকা আর নিজাম চৌধুরী ভাই রকির জন্য এত বড় একটা রিস্ক কেন নিল? আমি বললাম আরে শালা, কি করে কিছু মাথায় ঢোকে না। এইসব চিন্তা মাথায় না দিয়ে এখন আমাদের এই মিশনটা কিভাবে সম্পন্ন করা যায় এটা নিয়ে ভাবতে হবে। রাফি বলল তারপর সবকিছু সবাইকে বোঝানো শেষ হলে যে যার মতো চলে গেল নিজেদের কাজের উদ্দেশ্যে। আর আমি এই খবর বড় স্যারকে দিতে ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ বলছে। এইভাবে 5-6 বার কল দিলাম কিন্তু ফোন বন্ধ। এইবার চিন্তায় পড়ে গেলাম, শালার ফোন কোন দিকে সামলাবো। এইসব কিছু না ভেবে স্যারের বউকে মানে ম্যাডামকে কল দিলাম। ম্যাডাম আমাকে চিনে, সেজন্য ফোন রিসিভ করে বলল হ্যালো আবির, বলো কি বলবা। আমি বললাম ম্যাম স্যার কোথায়? ম্যাম বলল তোমার স্যার তো তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গেল। আমি বললাম গার্ড নিয়ে গিয়েছে? ম্যাম বলল দেখলাম তার সাথে 3 জন যেতে, কিন্তু এত কিছু কেন জিজ্ঞেস করছো, কিছু কি হয়েছে? আমি বললাম না ম্যাডাম, কিছু হয়নি। এটা বলে ফোন কেটে দিয়ে সেই গার্ডদের ফোন করে দেখি তাদের ফোনও বন্ধ। এখন আমার টাইগারের পুরো প্ল্যান বুঝতে না পারলেও হালকা বুঝতে পারছি, শালা আমাকে বোকা বানানোর জন্য এত কিছু করছে। যাক, এখন এত কিছু না ভেবে বর্তমানটা ভাবি। আমি রাফিকে অর্ধেক দায়িত্ব দিয়ে তাকেও পাঠিয়ে দিয়ে নিজের মতো করে চলে গেলাম হাসপাতালের দিকে। আমি সেখানে পৌঁছাতে চারপাশে তাকাতে দেখি অনেক পুলিশ আর্মি নিচে অবস্থান করছে এবং তার পাশাপাশি মিডিয়াতে আছে। আমি সব দিকে তাকিয়ে সবকিছু ভালোভাবে দেখছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে নাসির স্যার। আমি বললাম হ্যালো স্যার। নাসির স্যার বলল
আবির বড় স্যারের কোনো খোঁজ পাচ্ছি না, ওনাকে ছাড়া তো প্রধানমন্ত্রীর সাথে মিটিং করা যাবে না টাকার ব্যাপারে, আর এত টাকা সরকার ছাড়া কেউ দিতে পারবে না। আমি বললাম জি বড় স্যারের খোঁজ আমিও করছি, অনেকক্ষণ হলো তাকে খুঁজে পাচ্ছি না, আমিও আমার টিম ওনাকে খোঁজার চেষ্টা করছি, আর আপনি একটু ওই দিকটা চেষ্টা করেন। সে বলল ওকে তুমি তাড়াতাড়ি করো, আমি ওই দিকটা দেখতেছি। এটা বলে ফোনটা কেটে দিল। আমি তো ভাবনায় পড়ে গেলাম, শালা এমন গেম খেলছে পুরো দুই নৌকার মাঝখানে রেখে দিয়েছে। এটা ভেবে আমি আস্তে করে আমার টিমের সবাইকে ইশারা দিতে সরে গেল। তারপর আমিও আস্তে করে সরে কিছুটা দূরে হাসপাতালের পিছনের দিকে চলে আসলাম। তারপর সবকিছু প্লেন মতো পিছনে দেয়াল টপকে হাসপাতালে ঢুকে পড়লাম। সন্ত্রাসীদের চোখ ফাঁকি দিয়ে একটা রুমে ঢুকে চারজনের ডাক্তারদের ড্রেস পরে মুখ ভরা ভয় নিয়ে রুমে চারজন গুটি মেরে বসে রইলাম। এমন সময় পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, তখনই আমার পাশে থাকা গ্লাসের বোতলটা পরে ভেঙে গেতেই সেই লোকটা বন্দুক নিয়ে আমাদের সামনে এসে পড়লো, আর আমরা লুকিয়ে পড়লাম। হঠাৎ করে লোকটা চোখে পড়লো স্ট্রেচার, তাই লোকটা সেটার দিকে তাকিয়ে দেখতে বন্দুক দেখিয়ে বলে এই একটু লড়বি তো গুলি করে দিব। আমি তো বললাম প্লিজ প্লিজ আমাদের মারবেন না, আমরা তো ডাক্তার, এখানে আপনাদের ভয়ে লুকিয়েছিলাম। লোকটি বলল হা হা হা, শালার এখানে লুকিয়ে থেকে বেঁচে যাবি ভাবছিস নাকি? আয় আমার সাথে, পালাবার চেষ্টা করবি তো মাথা উড়িয়ে দেব। তারপর আর কোনো উপায় না পেয়ে লোকটার সাথে যেতে লাগলাম। এইদিকে আমার কানের ভিতরে ছোট ব্লুটুথ কোলে রাফির সাথে কানেক্টেড থাকায় রাফি বুঝে গেল আমরা ধরে পড়ে গিয়েছি। তখন রাফি বলে উঠলো, রাফি বলল দোস্ত আমি তোর ক্ষতি হতে দিব না, আমি এক্ষুনি ওদের আক্রমণ করব। তখনই আমি জোরে বলে উঠলাম প্লিজ প্লিজ কিছু করবেন না প্লিজ। তখনই পিছনে বন্দুক ধরে রাখা লোকটা বলে উঠলো কিরে পাগলের মতো করছিস কেন? আমি বললাম ভাই অনেক ভয়ে আছি, প্লিজ কিছু করবেন না, তাহলে অনেক ক্ষতি হবে। এটা আস্তে করে বললাম যাতে রাফি বুঝতে পারে। আর এদিকে আমার কথা শুনে রাফি বুঝে গেল। এইদিকে আমাদের লিফট থেকে 6 তলায় নিয়ে গেল। সেখানে ডাক্তার প্লাস রোগীদের একসাথে রাখা একটা রুমে আমাদের চারজনকে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আর ওখানে থাকা একজন লোক আমাদের দিকে বন্দুক ধরে বলল ওই ডাক্তার চুপচাপ ওইখানে বসে পড়, আর বেশি চালাকি করবি তো জানটা নিয়ে নিব। তারপর আমরা লোকটার কথা মতো একটা জায়গায় বসে পড়লাম। একজন বলল স্যার এখন কি করব, আমরা তো ধরা পড়ে গেলাম। আমি বললাম চুপচাপ থাক, আর কি হতে থাকে ওইটা দেখ। তারপর আমি দেখতে পেলাম ওখানে একটা টেবিলের উপর একটা ছেলে কাকে জানি এখানকার আপডেট জানাচ্ছে, আর দুজন চারপাশে নজর রাখছে। তখনই আমি এটা দেখে কান্না ভাব নিয়ে হাঁটুর উপর মাথা দিয়ে রাফিকে বলতে লাগলাম রাফি আমি একদম ঠিক আছি, আমি লিফটে আসাতে তেমন গার্ড দেখতে পাইনি, তুই একটা কাজ কর মাসির ডোনটা ছেড়ে দিয়ে সবার পজিশন দেখ। রাফি বলল দোস্ত আমি সবকিছু দেখে নিয়েছি, এখন শুধু তোর চিন্তা হচ্ছে। আমি বললাম আমারটা বাদ দে, এখানে থাকা মানুষদের চিন্তা কর। এখন বল কয়জন আছে ওখানে? আমার রুমে 5 জন আছে, বাকি কয়জন? রাফি বলল দোস্ত চিন্তায় পড়েছি, এখানে প্রায় 20 জনের মতো চামচা আছে, তোরগুলো সব 25 জন, যারা সবখানে ছড়িয়ে আছে। কিন্তু একটা সমস্যা আছে। আমি বললাম কি সমস্যা? রাফি বলল তাদের হাতে অনেক ভালো মানের যন্ত্র আছে, আর যদি টের পায় তাহলে সবাইকে মেরে ফেলবে, সাথে তোকেও। আমি বললাম ওইসব চিন্তা বাদ দে, সবাইকে বলছে যে যার পজিশন নিতে, সবাইকে স্নাইপার নিয়ে টার্গেট করতে। ওকে বলা হয়েছে। 5 মিনিট পর সবাইকে একসাথে কলে কানেক্টেড করে বললাম সবাই যার যার টার্গেট ধরে রেখেছ? সবাই বলল জি স্যার। আমি বললাম ওকে যখন শুট করতে বলবো একসাথে শুট করবা, কিন্তু আমার সাথে থাকা এই লোকটাকে ছাড়া। সবাই বলল ওকে স্যার। তারপর কয়েক মিনিট পরে আমি সন্ত্রাসীদের পজিশন দেখে সবাইকে বললাম সবাই রেডি? সবাই বলল জি স্যার। আমি বললাম একসাথে সবাই 1 2 3 4 অ্যান্ড শুট। আমি শুট বলার সাথে সাথে সেখানে থাকা সন্ত্রাসীদের একজন ছাড়া আর বাকি সবাই লুটিয়ে পড়লো, রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেল। আর এইসব দেখে সেখানে থাকা মানুষগুলো জোরে চিৎকার দিতে সামনের লোকটা যখনই গুলি হাতে নিয়ে মারতে যাবে তখনই আমি দাঁড়িয়ে আমার পিস্তলটা বের করে লোকটাকে হাতে গুলি করে দিলাম। আর সাথে সাথে আমার টিমের লোকেরা গিয়ে লোকটাকে ধরে কয়েকটা থাপ্পড় দিয়ে একটা চেয়ার সাথে বেঁধে ফেললো। আর এটা দেখে লোকগুলো আরো ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। তখনই আমি বললাম সবাই চুপ করেন, ভয় পাওয়ার কিছু নেই, আমরা পুলিশের লোক, সবাই চুপচাপ থাকেন, আর ডাক্তাররা আপনারা রোগীদের সেবা দিন। এই বলে লোকটাকে বলে উঠলো তোরা কি ভাবছিস আমাকে এইখানে থাকা আমার লোকদের মারলে তোরা বেঁচে যাবি? হা হা হা, এটা তাহলে ভুল। এই হাসপাতালে পাই আমরা ছাড়া 20 জন আছে, তাদের হাত থেকে কিভাবে বাঁচবি? আমি বললাম তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না, এখন শুধু তুই ছাড়া বাকিরা আকাশের চোখ নিচে বাঁচতে চাইলে সুন্দর করে বলে দে তোদের উদ্দেশ্য কি।
স্যার বিশ্বাস করেন আমি কিছু জানি না, আমাকে নিজাম চৌধুরী শুধু আদেশে দিয়েছে এই হাসপাতালে হাইজ্যাক করতে আর আমি করছি, বেশ এইটুকু, আর কিছু জানি না। আমি বললাম স্যার এই হালা তো কিছু জানে না, তাহলে কি মেরে ফেলবো? আমি বললাম তা আর বলতে এটা বলতে দেরি, লোকটার মাথা উঠতে দেরি হলো না। তারপর বললাম সব লাশ একসাথে করে মর্গে পাঠিয়ে দে। এটা বলে আমি যখনই সামনে যাব তখনই আমার ফোনটা বেজে উঠলো, আর ওই পাশ থেকে যা শুনলাম তা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার এমন কারা দেখে রাফি থেকে এসে দৌড়ে এসে আমাকে ধরে নিল। দোস্ত তোর কি হয়েছে, এমন করছিস কেন? আমি ভাবতেও পারিনি আমার সাথে এত বড় গেম হবে। আমি বললাম দোস্ত জিসানকে মেরে রকিকে নিয়ে গিয়েছে। ভাই রাফি কথা বলার সময় নাই, তুই এদিকটা দেখ আমি আসতেছি। এই বলে আমি দৌড় দিলাম, দৌড়ে গিয়ে নিচে গিয়ে আমাদের একটা গাড়ি ছিল, ওই গাড়ি নিয়ে চলতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে নিজাম চৌধুরীর বাড়িতে চলে আসলাম। আমি গাড়িটা এক পাশে রেখে দৌড়ে নিজাম চৌধুরীর বাসায় ঢুকতে সে এসে বলল আসো আসো, তোমার জন্য তো আমি অপেক্ষা করছি। আমি বললাম রকি তুই? রকি বলল আমার বাড়ি আমি থাকবো না, সেটা কেমন করে হয়? আমি বললাম বড় স্যার কোথায়? রকি বলল আরে এত চিল্লাস কেন, বড় স্যার আছে কোনো এক জায়গাতে, আগে তোর হিসাবটা মিটিয়ে নি। শালা ওই দিন তানিয়ার জন্য অনেক মেরেছিলি, আজ প্রতিটি আঘাত সুদে আসলে নিব। আমি বললাম কুত্তের বাচ্চা, তোদের একটাকেও আমি ছাড়বো না। রকি বলল শালা আগে নিজে বাজ, এই কে কোথায় আছিস, এই শালাকে মার, শালা আমাকে অনেক মারছে। এটা বলতে কয়েকটা ছেলে আমাকে মারতে আসলে আমি তাদেরকে মারতে লাগি, এইভাবে করে যে আমাকে মারতে আসে আমি তাদেরকে মাটিতে পুঁতে ফেলি। হঠাৎ করে একজন লোক এসে বলে এই যদি একবার মারিস তাহলে তোর স্যারকে মেরে ফেলবো। আসলে স্যারের মাথায় বন্দুক ধরে সে এই কথাটা বলছিল। আমি বললাম নিজাম চৌধুরী তোর যা করার আমার সাথে কর, তাও স্যারকে ছেড়ে দে। নিজাম চৌধুরী বলল কেন রে, দোষ তো করতে দুজনে একসাথে করছে, তাহলে শাস্তি কেন একজনকে দিব, শাস্তি দুজনেই পাবে। স্যার বলল আবির আমার যা হয়ে যাক তুই পিছু টান হবি না, সারাদের মারো, এরা এক একটা জানোয়ার। নিজাম চৌধুরী বললি কি বলছিস, ওর মতো ফুসকে আমাকে মারবে, এই শালাকে আদর করছিস না কেন? এটা বলে কয়েকজন ছেলে মিলে আমাকে মারতে আসলো। নিজাম আর রকি চেয়ারে বসে হাসতে লাগলো। আমি মার খেতে খেতে দেখতে পেলাম স্যারকে যে দুইজন বন্দুক ধরে আছে তারাও হাসতেছে, এইদিকে আমাকে মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে। তখন নিজাম চৌধুরী বলে উঠলো এই থাম। সাথে সাথে ছেলেগুলো আমাকে মারা থামিয়ে দিল। নিজাম চৌধুরী বলল শালা আমি কখনো ভাবতে পারিনি তুই হবি সিগারেট অফিসার আবির, হালা তোর জন্য আমার শত শত কোটি টাকার লস হয়ে গিয়েছে, শুধু তোর আর তোর স্যারের জন্য আজকে তোর জন্য 5 কোটি লস। রকি বলল বাবা এর জন্য আমি আমার ভালোবাসা পাইনি, এবং যে আমাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে সে আর কেউ না, এই আবির, আর আমার ভালোবাসাকে বিয়ে করে নিয়েছে। তাদের বাপ ছেলে কথা শুনে আমি আমার মুখ থেকে রক্ত মুখে বলতে লাগলাম যত মারার মেরে নি নিজাম, পারলে আমাকে এই মুহূর্তে শেষ করে দে, এতে যদি তোর জান বেঁচে যায়, আর যদি কোনো মতে আমি বাঁচতে পারি তাহলে তোরা এই জায়গায় মারা পড়বি। এই কথা বলতে নিজামের লোকগুলো আমার মাথায় বন্দুক ধরে বলল বস একটা অর্ডার দেন, শুধু দেখবেন এই ছেলার মাথায় বুলেট ছাড়া আর কিছু পাবেন না। নিজাম চৌধুরী বলল আরে আরে এই কি করছে, শালা মার খেয়ে পাগল হয়ে গিয়েছে তাই হাসতেছে, তাছাড়া শালাকে মারতে কি গুলি লাগে দেখছিস না, তোদের মার খেয়ে কি অবস্থা, আর দুটো খেলে আকাশে চলে যাবে। রকি বলল বাবা এই শালা তো মরে যাবে, কিন্তু এই শালার হোট বউটা কি হবে, তাই যদি এই শালা মারা যাওয়ার পরে ওর হোট মালটা যদি পাই তাহলে ভালো হয়। এইদিকে আবির রকির এই কথা শুনে প্রচুর রাগ উঠতে লাগলো, কিন্তু রাগটা থামিয়ে নিলাম। রকি বলল আর এই তোরা কি আব্বুর কথা শুনিসনি, বন্দুক নামা, এই মালটাকে মারতে হাত যথেষ্ট। রকির এই কথা শুনে আমি একটা মুচকি হাসি দিলাম, যেটা মানে শুধু আমি জানি। এইদিকে রকির কথা শুনে তার চামচারা যখন একে একে বন্দুকগুলো তাদের কোমরে গোছাতে লাগলো, তখনই আমি তাদের কিছু বুঝতে না দিয়ে বসা থেকে উঠে দুজনের কোমর থেকে বন্দুক বের করে প্রথমে স্যারের মাথায় বন্দুক ধরা লোকটার মাথা উড়িয়ে দিলাম, তারপর আমার সামনে থাকা মালগুলোকে শুয়ে দিলাম। মুহূর্তের মধ্যে এত কিছু ঘটে গেল তা বিশ্বাস করার মতো না। এখন শুধু মাটিতে শুয়ে আছে লাশ, আর মেঝেতে লেগে আছে রক্ত। নিজাম চৌধুরী আর রকি একভাবে হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে, তারা হয়তো ভাবছে এই কার সাথে আমরা টক্কর নিলাম। আমি আস্তে করে নিজাম চৌধুরীর গলা ধরে তাকে টেনে বাবা বেটাকে একসাথে নিচে বসালাম। আর শোন এইখানে আমি বা স্যার কেউ বাঁচবো নাকি সন্দেহ আছে, কিন্তু মরতে যখন হবে তাহলে সবাইকে নিয়ে মরবো। আচ্ছা টাইগার না বিড়ালে চামচা,
অবস্থা, এখানে কি আমার স্যার এখান থেকে যেতে পারবে? আমার কথা শুনে নিজাম চৌধুরী ভয়ে ভয়ে বলতে লাগলো। নিজাম বলল, আরে কেন নয়, নিশ্চয় যেতে পারবে। আমি বললাম, স্যার আপনি সোজা এখান থেকে বের হয়ে চলে যান, আন্টি অনেক চিন্তা করতেছে, বুঝতে পারছেন? উনি একা, আর হ্যাঁ কাউকে কিছু বলবেন না। সেনাপ্রধান বলল, কিন্তু তুমি? আমি বললাম, আমার কথা চিন্তা করবেন না, আপনাকে যেটা বলছি ওটা করেন, আর হ্যাঁ কাউকে কিছু বলবেন না। স্যার বলল, ওকে বলবো না। এটা বলে স্যার চলে যেতে লাগলো। তখনই দরজার সামনে দাঁড়িয়ে স্যার আবার নিজাম চৌধুরীর দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, শোন নিজাম, আমাকে ধরে এনেছিস ভালো কথা, কিন্তু এই গেমের আবিরকে নিয়ে আসা তোর বা তোদের একদম ঠিক হয়নি। কারণ তোরা তোদের বসকে টাইগার বলে ডাকিস, তাই না? কিন্তু আসলে তোদের সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো রক্ত খাওয়া বাঘ। সে নিরাপত্তা পালন করবে, কিন্তু একবার রক্তের নেশা উঠলে লাশের তাণ্ডব চালাবে। তোদের জন্য শুভকামনা। এটা বলে স্যার চলে গেল। নিজাম চৌধুরী বলল, ভাই আমার আবির, আমার ভাইকে ছেড়ে দে। আমি বললাম, ওয়েট ওয়েট, ছাড়বো তো, সময় হলে ছাড়বো, তার আগে একটা কাজ করে নি, কেমন? রকি বলল, শালা কি যেন বললি? আমার বউকে কি করবি? এটা বলে রকির হাতটা ধরে তার হাতে গুলি করে দিয়ে বললাম। এতে কি রকি আ করে চিৎকার দিতে লাগলো আর কান্না করে বলছে। রকি বলল, ভাই আমার ভুল হয়ে গিয়েছে। ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে নিজাম চৌধুরী কান্নামুখ হয়ে ভাইকে ধরতে যাবে, তখনই আমি বলে উঠলাম, নিজাম তোর ভাইয়ের গায়ে যদি তোর হাত পড়ে তাহলে পরের বার ওর হাতে না তোর হাতে গুলি চালাবো। আমার এমন কথা শুনে গুটিসুটি মেরে নিজাম চৌধুরী বলল, আবির ভাই, আমার ছোট ভাই একটু ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও, এমন ভুল আর করবে না। আমি বললাম, তুই চুপ থাক শালা, আমি থাকতে আমার বউয়ের সাথে আজে বাজে চিন্তা করিস? তোদেরকে বলেছিলাম মরলে ডাইরেক্ট মেরে দেব, কিন্তু শালা না মেরে বললে 2-3টা দিলে নাকি মারা যাব। এই মার, 2-3টা দেখি মার, দেখি মরি কি না, মার মার, আমাকে মার, এই বলে চিৎকার দিয়ে উঠলাম। রকি বলল, ভাই ভুল হয়ে গেছে, এমন চিন্তা আর কখনো করব না। আমি বললাম, তুই একথা আর কত বলবি? কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় নাই, তেমনি তোকে ছাড়লেও সে আবার পশু হয়ে যাবে। শালা তোর জন্য কত স্বামী, তার বউ আর কত বাবা মা আদরে মেয়ে হারিয়েছে, হিসেব দিতে পারবি? এইবার আমার কথা শুনে নিজাম একটু সাহস নিয়ে বলতে লাগলো। নিজাম বলল, দেখো আবির, অনেকক্ষণ তোর অত্যাচার সহ্য করছি, আর না, এখনো সময় আছে, আমাদের ছেড়ে দে। তা না হলে টাইগার। নিজাম চৌধুরী আর কিছু বলতে পারলো না, তার আগে সে পাশে থেকে তাকে নিস্তব্ধ হয়ে গেল। সে যেন অন্য জগতে চলে গেল। সে ভাবতে পারছে না যে তার চোখের সামনে তার ভাইকে মেরে ফেলছে। কারণ নিজাম চৌধুরী যখনই আবিরকে কিছু বলতে যাবে তখনই গুলির শব্দ শুনতে পায়। তার পাশে তাকিয়ে দেখে তার ভাই রক্তাক্ত। নিজাম চৌধুরী বলল, কুত্তার বাচ্চা, তোকে আমি ছাড়বো না, তুই আমার ভাইকে আমার সামনে মেরে দিলি। এটা বলে আমার কলা ধরে বলল। আমি একটা হাসি দিয়ে নিজামকে আমার থেকে ছাড়িয়ে একটা খুশি দিয়ে বললাম, কুত্তার বাচ্চা, গরম কার সাথে দেখাস, একদম পা দিয়ে পিষে দেব। সারা তোদের মতো পশুদের মেরে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ তোদের জন্য অনেক ছেলে স্বপ্ন ভেঙেছে, অনেক মেয়ের জীবন গিয়েছে, নিজের অতি মূল্যবান ইজ্জত তোরা নিয়েছিস, শত শত সাধারণ মানুষের জীবন। আচ্ছা একটা কথা বল, কমিশনারকে কেন মারলি? নিজামের দিকে বন্ধু ধরে বললাম। নিজাম বলল, আমরা কমিশনারকে মারতে চাইনি। আমি বললাম, তাহলে? মারতে চেয়েছিলাম তোর ভাইকে। তোর ভাই যখন গান পয়েন্ট ছিল তখনই বসে গেল আর গুলিটা গিয়ে কমিশনার মাথায় লাগলো। এই কথা শুনে আমি রাগ কন্ট্রোল করতে না পেরে নিজামের পায়ে গুলি করতে সে গলা কাটা মুরগির মতো চটপটিয়ে চিৎকার দিল। আমি বললাম, চুপ, তোর এই অমানুষের চিৎকার কেউ শুনবে না। শালা আমার ভাই তোদের কি ক্ষতি করছিল যে তাকে মারতে গিয়েছিলে? নিজাম বলল, তোর ভাই তারেক রহমানকে মেরেছে, তাই প্রতিশোধ নিতে মারতে গিয়েছিলাম। আমি বললাম, মাদার বুট, তোরা যে এত সাধারণ মানুষের জীবন শেষ করছিস, তাহলে তোদের থেকে কেউ প্রতিশোধ নিল না কেন? নিজাম বলল, আবির ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ছেড়ে দে। তাছাড়া সবকিছু ওই টাইগারের আদেশ মতো, আমি এমন কাজ আর করব না, প্লিজ ছেড়ে দে। আমি বললাম, তোদের ছাড়লে আবারও এমন করবি, তাই তার থেকে ভালো উপরে চলে যা, সেখানে সারা জীবন হাতুড়ি বাড়ি খা গিয়ে। এই বলে আমি নিজাম চৌধুরীর মাথায় বন্দুক ধরলাম আর নিজাম চৌধুরী চোখ বন্ধ করে ফেললো। আর আমি একটা মুচকি হাসি দিয়ে ট্রিগার চাপ দিয়ে যাব, এমন সময় গুলির আওয়াজ হতে আমি করে ডান হাত দিয়ে বাম হাত ধরে ফেললাম, কারণ আমি গুলি খেয়েছি, কেউ আমাকে গুলি করেছে। আমি নিজের হাত ধরে পিছনে ঘুরে তেমনটা অবাক হলাম না, কারণ এটা আমি আরো আগে থেকে জানতাম কে আমার শত্রু। এদিকে নিজাম চৌধুরী এখনো চোখ বন্ধ করে আছে। তখন সে মনে মনে ভাবছে, বন্দুকের আওয়াজ তো হলো, কিন্তু আমার কিছু হলো না কেন? এটা বলে নিজাম চৌধুরী চোখ খুলে তাকিয়ে
তাকে দেখে আমার হাতে রক্ত আর আমি গুলি খেয়েছি। আমার দিকে তাকিয়ে নিজাম চৌধুরী একটা হাসি দিয়ে বলল, বস আপনি এসেছেন? টাইগার বলল, এসেছি, কিন্তু ওই বুড়োটা কোথায়? নিজাম চৌধুরী বলল, বস ওই বুড়াটা এই শালা আমাদের থেকে বাঁচিয়ে নিয়েছে। টাইগার বলল, শালা তোরা কোনো কাজে না, আমার আসতে একটু দেরি হয়েছে বলে সব প্ল্যান উল্টিয়ে দিলি। নিজাম চৌধুরী বলল, কি করব স্যার, এই হালারপুর একটা মুহূর্তের মধ্যে সব উল্টিয়ে দিল। নিজাম চৌধুরীর কথা শুনে লোকটা আমার দিকে তাকিয়ে বলল, চাইলে তোকে আমি পিছন থেকে মারতে পারতাম, কিন্তু এটা করিনি, কারণ তোর সাথে আমার অনেক হিসাব আছে। তাছাড়া তোকে মেরে দিলে ওই প্রধানকে মারতে আমার 2 মিনিট লাগবে না। আমি বললাম, তোদের মতো বিশ্বাসঘাতকের জন্য আজ আমাদের দেশের এই অবস্থা। কেন করতেছিস এসব তুই? এই দেশের সেবক, অনেকে তোকে নিজের আইডল মনে। মিস্টার মেজর, না না না, তুই তো নাসির। আমি দেশের সেবক, ওটা কিন্তু আমার নিজের স্বার্থের জন্য। তা অবাক হলি নাকি আমাকে দেখে? আমি বললাম, আমরা ভাই দেশের সৈনিক, আমরা এই সামান্য কিছু দেখে অবাক হলে বড় কিছু দেখলে অজ্ঞান হব, তাই ইস নর্মাল ব্রো। নাসির বলল, তা বড় কিছু শুনবি? আমি বললাম, বল। নাসির বলল, এই যে পুরো দেশে টাইগার নামক আতঙ্ক ছড়িয়েছে, যার এক নাম শুনলে সবাই ভয়ে কাঁপে, সেই টাইগার হলাম আমি, এই মিস্টার নাসির। আমি একটু হাসি দিয়ে বললাম, এটা তো আমি আরো আগে থেকেই সন্দেহ করেছিলাম, তোর মধ্যে কিছু গোলমেল আছে। নাসির বলল, কিভাবে? আমি বললাম, ওটা অনেক সোজা, শালা তোর উপর আক্রমণ চালালো, অথচ গার্ডদের ফোন করে না বলে উল্টো চলে গেলি, যাতে তোর মাল ওই দিকে দিয়ে চলে যেতে পারে। আর এটা একবার না অনেকবার হয়েছে, কিন্তু প্রমাণ না পাওয়ার কারণে কিছু করতে পারেনি। আমি জানতাম তুই হয়তো তোদের চামচা হবি, কিন্তু তুই যে সেই লুকিয়ে থাকা টাইগার, না 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 বিড়াল, সেটা জানতাম না। আমার কথা শুনে নাসির রেগে গেল, কিন্তু তার সাথে বেশি রাগলো নিজাম চৌধুরী। সে রেগে আমাকে একটা লাথি দিয়ে বলল, শালা তোর এত বড় সাহস, আমার সামনে আমার বসকে বিড়াল বলে অপমান করছিস, তোকেতে আমি ছাড়বো না। তখন আমি লাথিকে একটু দূরে গিয়ে বললাম, বুঝলি নাসির, এই শালা হলো তোর খাঁটি চামচা। একটু আগে আমার কাছ থেকে বাঁচার জন্য আকুতি মিনতি করলো, আর এখন শালার পাখনা গজিয়েছে। নিজাম চৌধুরী বলল, ওই কুত্তা, তুই আমাকে মারবি না? মার শালা, এবার আমাকে মার, তোকে তো আমি মেরে কুকুরকে খাওয়াবো। আমাকে এত অপমান, আমার স্যারকে এত অপমান, তাই না? এই বলে নিজাম চৌধুরী আমাকে মারতে লাগলো। একটা সময় নিজাম চৌধুরী নাসির থেকে বন্দুক নিয়ে আমার মাথায় ধরে বলল, শালা এই জায়গায় না আমার ভাইকে মেরেছিস, এখন আমি তোকে মারবো। আর এই দিকে একটি শয়তানি মার্কা হাসি দিয়ে নিজামের দিকে তাকিয়ে আছি। কিরে শালা, তুই মরতে যাচ্ছিস, তারপরও তোর ভয় হচ্ছে না? আমি একটু হেসে দিয়ে বললাম, মরতে ভয় তাদের করে যারা মৃত্যুকে ভয় পায়, কিন্তু আমি তো মরণকে পকেটে নিয়ে হাঁটি। শালা তোকে তো আমি এটা বলে যেই না আমাকে গুলি করতে যাবে, তখন নাসির নিজাম চৌধুরী বলে, কি করছিস নিজাম, এই শালাকে এত সহজে মারতে পারবি না। এই শালার জন্য অনেক লস, অনেক কষ্ট, এবং কি আমার অনেক কান্না করতে হয়েছে। সে আমার থেকে আমার বাবার মতো বড় ভাইকে কেড়ে নিয়েছে, যে কিনা আমাকে কুলোপিটে মানুষ করছে, আমাকে মা বাবার অভাব বুঝতে দেয়নি, আমার ব্যবসা তছনছ প্রায় করে দিয়েছে এই শালা আর তার বড় স্যার মিলে। আমি শালাকে তিলে তিলে মারবো। আমি বললাম, কিছুটা অবাক হয়ে বললাম, তোর ভাইকে মারছি মানে? নাসির বলল, শালা মনে পড়ছে না বাংলাদেশের মাফিয়া কিলার RKM, যার নামে এক সময় পুরো দেশের মানুষ থর থর করে কাঁপতো? তাকে তোদের দুজনের প্লেন মতে তার আস্তানায় গিয়ে মেরে এসেছি, সে হলো আমার ভাই। আমি বললাম, এটা মানলাম, কিন্তু শালার দেশের সিস্টেম এত খারাপ যে একটা জঙ্গির ভাইকে দেই সরকারি চাকরি, তাও নাকি সেনাবাহিনীর মেজর। ওয়াক থু, এই সিস্টেমের উপর আমি থু মারি। নাসির একটু হেসে দিয়ে বলল, এটাই হলো পাওয়ার, মাফিয়াদের পাওয়ার। আমি বললাম, তাই তো বলি, দেশে এত প্রশাসন থাকার পরেও অতি সহজে অপরাধ হয় কেমনে? কিন্তু আফসোস, অতি চালাকের এবং প্রতিশোধের নেশায় আমাকে মারতে এসে ধরা পড়লি। নাসির বলল, না ভাই, ধরা তো পড়িনি, এটা তো আমার প্লেন ছিল, তোকে পাগলের মতো ব্যস্ত রেখে তোর স্যারকে ধরে নিয়ে আসবো, কারণ তুই শালা ওই বুড়াটাকে সিকিউরিটি দিস, তাই পারি না, তার জন্য এই প্লেন। কিন্তু আমার সেই প্লেন ভালো মতো হতে দিসনি, তুই ঠিকই তোর স্যারকে বাঁচিয়ে দিলি, যদিও তোকে মারার পর ওকে মারতে বেশি সময় লাগবে না। তারপর মাফিয়ার সাম্রাজ্য আমার হাতে, সাথে এই দেশের অর্ধেক সিস্টেম। আমি বললাম, আগে আমাকে মেরে দেখা। নাসির বলল, হা হা হা, তুই ভাবিস না তোর এক ইশারায় সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ তোর পরিচয় জানার পর তোকে আমি চাকরি থেকেই বের করে দিয়েছি, আর এখন তোকে বাঁচাবে তো দূরের কথা, কোনো নর্মাল অফিসার তো দূরে থাক, সিক্রেট অফিসারও শুনবে না। আমি বললাম, তুই কি মনে করছিস তোকে মারতে আমার পুরো আর্মি ফোর্স লাগবে? আরে তোকে মারতে আমি একাই যথেষ্ট। নিজাম চৌধুরী বলল, বস সারারে সুযোগ দিবেন না, মেরে দিন। নাসির বলল, তুই চুপচাপ বসে থাক। আর হ্যাঁ, তুই কি যেন বললি, আমাকে তুই একা মারবি? আয় মার, তুই আমাকে মারতে পারছিস, তাহলে এই যে আমার চামচারা তোকে নিজের বস মানবে। আমি বললাম, ওমা তাই নাকি, তাহলে হয়ে যাক 2 হাত। নাসির বলল, হয়ে যাক। এই কেউ আমাদের দুজনের
দুজনের মাঝখানে আসবি না। এটা বলে দুজন একে অপরকে মারতে শুরু করলাম। দুজনের সমান তালে একে অপরকে মারছি। এক পর্যায়ে নাসির আমার সাথে পেরে উঠলো না। আমি একের পর এক লাথি দিয়ে নাসিরের নাক মুখ দিয়ে রক্ত বের করে দিচ্ছি। দুনিয়ার সব রাগ এই নাসিরের উপর ঝাড়ছি, যার কারণ সে আমার পরিবারে ক্ষতি করতে চেয়েছিল এবং করে দিয়েছে। কমিশনার স্যারকে মেরে দিয়েছে এইসব মনে করছি, আর দাঁত মুখ শক্ত করে তাকে মারছি। মারতে মারতে প্রায় অজ্ঞান হওয়ার অবস্থায় হয়ে এসেছে, তারপরও মারছি। হঠাৎ করে কেউ আমার মাথার পিছনে শক্ত কিছু দিয়ে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। চোখে তেমন ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না, সবকিছু আবসা আবসা দেখছি। মনে হয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। হয়তো এটার সুযোগ নিয়ে তারা আমাকে মেরে ফেলবে। হয়তো আর এই ঘুম থেকে ওঠা হবে না। মা বাবা ভাই তানিয়াকে দেখতে পারলাম না, আর হয়তো দেখা হবে না। এসব ভাবতে চোখ দিয়ে পানি চলে আসলো। তখনই নিজের সর্বশক্তি দিয়ে দাঁত মুখ শক্ত করে নিজের হাতে শক্ত করে একটা কামড় দিয়ে ধরে রাখলাম। চলবে তো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।